তাহলে হচ্ছে তোদের জয়েনিং রিকোয়েস্ট দিতে হবে না, ডিরেক্টলি ক্লাসে জয়েন করে ফেলতে পারবো। স্যার রেকর্ডিংটা স্টার্ট হয়ে গেছে, তো আমরা এখান থেকে শুরু করতেছি। তো আমরা পারফরমেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটা প্লেনের পারফরমেন্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ধরো 4টা ধরনের প্লেনের নাম এখানে দেওয়া আছে, বোয়িং 777, 747, বিএসি আর ডগলাস। এখন এই 4টা প্লেনের মধ্যে কোন প্লেনটা ভালো এটা আমরা কিভাবে বের করতে পারি? ঠিক আছে, যে এই 4টা প্লেনের মধ্যে এই প্লেনটা ভালো বা এটা এই বিষয়ে ওর থেকে ভালো, এটা কিভাবে বের করতে পারি? এটার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া দরকার, তাই না? আমি একটা প্লেনকে কি হিসেবে জাজ করব? প্লেনে ফুয়েল কার বেশি আছে এটা হিসেবে বলবো কোন প্লেন ভালো, নাকি হচ্ছে প্যাসেঞ্জার ক্যাপাসিটি কোনটার বেশি, কোনটার রেঞ্জ কভার করে বেশি, কোনটার স্পিড বেশি, এটা কোনটা দেখে আমি মানে হিসেব করব? তো স্যার এখানে অনেক ধরনের সবগুলা দেখে। ক্রাইটেরিয়া হতে পারে, সবগুলা দেখেও হতে পারে, সবগুলা দেখে ওভারঅল একটা আইডিয়া নিতে পারি, সেটাও হতে পারে। বাট আমাদের তো ক্রাইটেরিয়া দরকার, আমি কোন বিষয়ের উপর ওকে জাজ করব? মানে এইটা তো ক্রাইটেরিয়া হতে পারে না যে কোন প্লেনের কালার সুন্দর সেটা বেশি ভালো, এরকম তো একটা ক্রাইটেরিয়া হতে পারে না যে এই প্লেন ভালো হওয়ার জন্য, তাই না? অবশ্যই আমাদের ভ্যালিড কিছু ক্রাইটেরিয়া বের করতে হবে, যেটা দেখে আমি বলতে পারবো যে এই প্লেন বাকিগুলোর তুলনায় এই ব্যাপারে ভালো বা ওভারঅল ভালো, যেটা বললাম। তো অবশ্যই ক্রাইটেরিয়া দরকার। তো ফর এক্সাম্পল প্যাসেঞ্জার ক্যাপাসিটি যদি একটা ক্রাইটেরিয়া হয়, যে যেই প্লেনের ক্যাপাসিটি বেশি আমি বলবো যে ওই প্লেনটা ভালো, এরকম যদি একটা ক্রাইটেরিয়া হয় প্যাসেঞ্জার ক্যাপাসিটি, তাহলে দেখো আমি বলবো বোয়িং 747 যেহেতু বেশি মানুষকে মানে লোড করতে পারে, তাহলে হচ্ছে বোয়িং 747ই হচ্ছে ভালো, ঠিক আছে? এরকম বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর আমাদের একটা মানে প্লেন থেকে আরেকটা প্লেন ভালো হতে পারে। তো অ্যাকচুয়ালি এই প্লেনের পারফরমেন্সের এই ক্রাইটেরিয়াগুলো বোঝানোর একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমাদের এইটা বোঝা যে আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার ভালো নাকি না সেটা কোন ক্রাইটেরিয়ার উপর জাজ করব। তো তোমরা আমাকে একটু বলো তো, ধরো 2টা কম্পিউটার আছে, আমি কোন ক্রাইটেরিয়ার উপর জাজ করতে পারি যে এইটা কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ভালো? বলো তো কি কি ক্রাইটেরিয়া হতে পারে? স্যার প্রসেসিং মানে ক্যাপাসিটি। কম্পিউটারের দাম কি কোনো ক্রাইটেরিয়া হতে পারে যে যেটার দাম বেশি সেটা ভালো? স্যার হতে পারে। স্যার হতে পারে, কারণ আর ভালো আর হলেই তো স্যার দাম বেশি হবে, মানে ভালো আচ্ছা কম্পোনেন্টের ঠিক জন্য। আছে, স্যার স্পেক্সের দাম বেশি, স্যার স্পেক্স ভালো হলে তো দাম বেশি হয়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। দাম ভালো একটা ক্রাইটেরিয়া হতে পারে। আচ্ছা দাম ভালো বললাম যারা, ঠিক আছে, ধরো আমি হচ্ছে আজকে থেকে 5 বছর আগে 1 লাখ টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনেছি, আর তুমি আজকে কিনলে একটা 80,000 দিয়ে, তোমার সবকিছুটা কনফিগারেশন আমার থেকে বেশি, কারণ এখন দাম কমে গেছে। তো জি আমারটা স্যার। দাম বেশি, আমারটা কি ভালো হলো? না স্যার, সেক্ষেত্রে ভালো হলো না স্যার। সেই সময় ভালো ছিল স্যার, কিন্তু তাহলে মানে আমি সময় কি, সাথে সাথে তো না স্যার না না, আমি আরো যদি ক্রাইটেরিয়া বলি তাহলে ওটা সব সময়ের জন্য ফিক্সড হবে যে এইটা দিয়েই ভালো জাজ করা যায়। আমার যদি হয় যে না এক সময় হতে পারে এক সময় হবে না, তাহলে সেটা ক্রাইটেরিয়া না। ওকে স্যার, তাহলে ঠিক প্রাইস আছে, হবে না স্যার। না ধরো 2টা মানুষের মধ্যে কে ভালো, এখন আমি বললাম যার হাইট বেশি সে ভালো, এখন এটা কি সব সময় সত্য? না। তাহলে এটা কোনো না ক্রাইটেরিয়া স্যার। হতে পারে না 2টা মানুষকে জাজ করার, এটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। সিমিলারলি কোনো প্রাইস কোনো ক্রাইটেরিয়া হতে পারে না, যেহেতু এটা অলওয়েজ ট্রু না, তাই না? জি স্যার। তাহলে আইডিয়া করি তো কি ক্রাইটেরিয়া হতে পারে যেটা দিয়ে 2টা কম্পিউটারের মধ্যে আমি কম্পারিজন করতে পারি, বলতে পারি এটা থেকে এটা ভালো অথবা খারাপ। স্যার কি হতে পারে? প্রসেসিং পাওয়ার, স্পিড, প্রসেসিং এসব। পাওয়ার, আচ্ছা স্পিড, স্পিড মানে কি র্যাম? স্যার র্যামের স্যার মেমোরিতে রাখা র্যাম ক্যাপাবিলিটি। র্যাম জি স্যার। র্যাম র্যাম আচ্ছা, আর কেউ হার্ড ডিস্ক কে কেউ বলবো হার্ড ডিস্কের সাইজ যার বেশি সেটা ভালো, এটা বলতে পারি? না স্যার। না, আচ্ছা ওকে ফাইন। আচ্ছা তোমাদের আইডিয়া অনেক কম আসতেছে, আইডিয়া বেশি আসতেছে। আচ্ছা র্যাম বললাম, তারপর আচ্ছা ঠিক আছে তোমরা বেশি কিছু বলতেছো স্যার না, হার্ড আমি ডিস্কের বলি টাইপ হিসেবেও তো ভালো খারাপ বলা যায়। যেমন আচ্ছা হার্ড এসএসডি ডিস্ক তো এসএসডি হয়, দুইটা তো থাকে। এসএসডি হচ্ছে ভালো, হ্যাঁ এইচডিডি হচ্ছে খারাপ। আচ্ছা ঠিক আছে, এসএসডি। অনেক ক্রাইটেরিয়া হতে পারে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যে দুইটা ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি আছে 2টা কম্পিউটারের মধ্যে কম্পারিজন করার জন্য যে কোনটা থেকে কোনটা ভালো বা খারাপ, সেই 2টা ক্রাইটেরিয়া হচ্ছে অলওয়েজ ফিক্সড। ওই 2টা ক্রাইটেরিয়া দিয়ে আমি বলতে পারবো যে একটা কম্পিউটার একটা কম্পিউটার থেকে ভালো নাকি না, ঠিক আছে। আর ক্রাইটেরিয়া 2টা হচ্ছে রেসপন্স টাইম অ্যান্ড থ্রুপুট, ঠিক আছে। এখানে চলে আসি, দেখো এখানে দেখা যাচ্ছে 2টা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে রেসপন্স টাইম, একটা হচ্ছে থ্রুপুট। এগুলো কি?
রেসপন্স টাইম হচ্ছে হাউ লং ইট টেকস টু ডু এ টাস্ক। ফর এক্সাম্পল, আমি আমার কম্পিউটারে, ঠিক আছে, একটা ক্যালকুলেটরের মধ্যে হচ্ছে দুইটা সংখ্যা যোগ করলাম, ওই যোগফলের আউটপুটটা দিতে আমার কম্পিউটারের কি পরিমাণ সময় লাগতেছে আর তোমার কম্পিউটারের কি পরিমাণ সময় লাগতেছে দেখে যারটা হচ্ছে ফাস্টার সে হচ্ছে ভালো। এর মানে কি আমি এটা বলতে পারি না রেসপন্স টাইম যার কম্পিউটারের কম সে ভালো? এটা কি বুঝতে পারলাম? জি স্যার। জি জি স্যার, স্যার। বলতে পারেন স্যার। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে যে কোনো একটা কাজ করতে যে কম্পিউটার কম সময় নেয় সে ভালো, রেসপন্স টাইম কম হলে ভালো, এটা আমরা বুঝে গেলাম। এখন আসে আমরা থ্রুপুটে। থ্রুপুট কি? এটা বলতেছে দেখো টোটাল ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, মানে এক সেকেন্ডে কে বেশি কাজ করতে পারে, বা এক ঘন্টায়, বা এক মিনিটে, বা এক দিনে, ঠিক আছে, মানে একটা ইউনিট টাইমের মধ্যে তোমার আর আমার কম্পিউটারের মধ্যে যে কম্পিউটারটা বেশি পরিমাণ কাজ করতে পারবে সে ভালো, রাইট? তাহলে থ্রুপুট কি বেশি হলে ভালো না কম হলে ভালো? স্যার বেশি হলে। বেশি হলে ভালো, পার ইউনিটে যত বেশি কাজ করবে তত ভালো। তাহলে আমাদের ক্রাইটেরিয়া দুইটাই, এই দুইটা দিয়ে আমরা যে কোনো কম্পিউটারকে জাজ করতে পারবো যে একটা আরেকটা থেকে ভালো নাকি না। একটা হচ্ছে রেসপন্স টাইম যত কম তত ভালো, একটা হচ্ছে থ্রুপুট যত বেশি তত ভালো। এখন আমরা চলে আসি রিলেটিভ পারফরমেন্স। যখন আমরা দুইটা কম্পিউটার নিয়ে কথা বলবো তখন হচ্ছে রিলেটিভ পারফরমেন্স চলে আসবে, ঠিক আছে। এখন এখানে যে একটা সময় ছিল রেসপন্স টাইম, এটাকে অনেক সময় এক্সিকিউশন টাইমও বলা হয়। এক্সিকিউশন টাইম মানে একটা জব পারফর্ম করতে কি পরিমাণ সময় নিচ্ছে, বা একটা জবকে এক্সিকিউট করতে কি পরিমাণ সময় নিচ্ছে, এক্সিকিউশন টাইম বা রেসপন্স টাইম। এখন ধরো এক্স আর ওয়াই হচ্ছে দুইটা কম্পিউটার, এখন এদের পারফরমেন্সের জাজমেন্ট আমরা কিভাবে করতে পারি? পারফরমেন্স অফ এক্স বাই পারফরমেন্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্সিকিউশন টাইম অফ ওয়াই বাই এক্স। কেন? এখানে দেখি, আমাদের পারফরমেন্স অফ এক্স কে যদি উপরে রাখি আর পারফরমেন্স অফ ওয়াই কে যদি নিচে রাখি, মানে পারফরমেন্স অফ এক্স যদি বেটার হয় ওয়াই থেকে, তাহলে অবশ্যই এক্সিকিউশন টাইম কম্পিউটার এক্স এর কম। আমি যদি এক্সিকিউশন টাইম দিয়ে দুইটা কম্পিউটারের মধ্যে কম্পারিজন করি তাহলে যারটা কম সে ভালো না? এক্সিকিউশন টাইম মানে হচ্ছে রেসপন্স টাইম, এই যে এটা রেসপন্স টাইম, এটা কম হলেই তো ভালো, তাই না? যে কোনো একটা টাস্ক আমি করলাম, কম জি সময় স্যার। যে করতে পারে সেই তো ভালো। তো আমি যদি বলি যে পারফরমেন্স অফ এক্স বেটার হবে পারফরমেন্স অফ ওয়াই থেকে, যদি এক্সিকিউশন অফ টাইম ওয়াই বেটার বেশি হয় এক্সিকিউশন টাইম অফ এক্স থেকে। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে px বাই py ইজ ইকুয়াল টু ey বাই ex, মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক বা রিভার্সলি প্রপোর্শনাল। রিভার্সলি প্রপোর্শনাল মানে যদি এক্সিকিউশন টাইম y এর বেশি হয় তাহলে পারফরমেন্স x এর ভালো। আমরা যদি এটা আবার উল্টা করে দেই যে ex বাই ey হয় তাহলে পারফরমেন্সটা আবার কি py বাই px হয়ে যাবে, তাই না? উল্টাটা। এটা কি বোঝা গেল সূত্রটা? একটু বলবো সূত্রটা কি বোঝা গেল নাকি না? জি স্যার। জি স্যার। ওকে ওকে, আচ্ছা, তোমরা তো বললা যে রেসপন্স টাইম কম হলে ভালো, আর থ্রুপুটের ক্ষেত্রে কি বেশি হলে ভালো না? জি স্যার। আচ্ছা, যেমন রেসপন্স টাইমকে আমরা বলি হচ্ছে এক্সিকিউশন টাইম, আমাদের ম্যাথমেটিক্সের থ্রুপুটকে বলবো হচ্ছে ক্লক রেট। ক্লক রেট, ঠিক আছে। এই ক্লক রেট যার বেশি সে ভালো, তাই না? তাহলে পারফরমেন্স অফ এক্স বাই পারফরমেন্স অফ ওয়াই যদি বের করি, ক্লক রেট অফ এক্স বাই ক্লক রেট অফ ওয়াই হবে, আগে এক্স পরে ওয়াই, তাই না? কারণ এটা জি হচ্ছে স্যার। সমানুপাতিক, ডিরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক। ওকে, এখন তাহলে আমরা এই দুইটা সূত্র রিলেটিভ পারফরম্যান্সের সূত্র দুইটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, যারা রিকোয়েস্ট দিয়ে ক্লাসে জয়েন করতেছে আমাকে ইনভাইটেশনের জন্য লিংকটার জন্য ইমেল করে দিব, আমি লিংক পাঠিয়ে দিব। তাহলে রিলেটিভ পারফরম্যান্সের সূত্রটা আমরা বুঝে গেছি। এখন দেখো একটা এক্সাম্পল ম্যাথ দেয়া আছে, টাইম টেকেন টু রান এ প্রোগ্রাম, মানে আমরা দুইটা কম্পিউটারে সেম প্রোগ্রামকে রান করলাম। আমাদের দুইটা ডিফারেন্ট কম্পিউটার আছে, দুইটা কম্পিউটারের মধ্যে সেম একটা প্রোগ্রামকে রান করলাম, করে দেখলাম কম্পিউটার এ 15 সেকেন্ড সময় নেয়, কম্পিউটার বি 10 সেকেন্ড সময় নেয়। তোমরা বলো তো কোন কম্পিউটারটা ভালো? কম্পিউটার বি। বি স্যার। কম্পিউটার বি ভালো, কম্পিউটার বি। রাইট, কম্পিউটার বি হচ্ছে ভালো। এখন তাহলে আমাদের পারফরমেন্সের সূত্র অনুযায়ী আমাদের করতে হবে কি, পিবি বাই পিএ করতে হবে না? কারণ বি এর পারফরমেন্স ভালো, যার ভালো তাকে উপরে রাখবো, নিয়মটা হচ্ছে এটা। তাহলে কি বি কে উপরে রাখবো না পিবি বাই পিএ? জি স্যার। ওকে,
এখন পিবি বাই পিএ করতেছি আর টাইমটা নিচ্ছি কি এক্সিকিউশন টাইম, তাহলে আমাদের সূত্রটা কিরকম হবে? আমাদের যদি এরকম হয়, আচ্ছা আমি এখানেই দেখাচ্ছি, যদি পিবি বাই পিএ হয়, ঠিক আছে, এটা আমি কেটে দিচ্ছি, পিবি বাই পিএ হয়, এখানে ই এর ক্ষেত্রে কি হবে? এটা কি হবে, এ না বি বলো? স্যার উল্টে যাবে স্যার, স্যার এ উল্টায় হবে যাবে। স্যার, ইয়ে তাহলে বাই ইবি। এ বাই ইবি। বা আমি যদি ক্যাপিটাল লেটার আমি লিখলাম না, কারণ তখন আমি যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট লিখতেছি, মানে সাবস্ক্রিপ্ট লিখতেছি, এটা বোঝা যাবে না, এই জন্য কম্পিউটার এ আর বি, এটা এর টাইমটা যেহেতু বেশি, অবশ্যই এক্সিকিউশন টাইম বেশি হলে ওর পারফরমেন্স ভালো না, তাহলে পারফরমেন্স বি এর ভালো, বিটাকে উপরে রাখলাম, ইএ বাই ইবি। এখন ই এর সময়টা হচ্ছে 15 আর ইবির সময়টা হচ্ছে 10, এর মানে আমাদের যে রেজাল্টটা আসলো, এই রেজাল্টটা হচ্ছে পিবি বাই পিএ, এর মানে কম্পিউটার বি কম্পিউটার এ থেকে 1.5 টাইমস ফাস্টার। এটা বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা এটা হবে এটা, right? বুঝা গেল? জি স্যার। So B is 1.5 times faster than A, তাহলে এইটুকু আমরা বুঝে গেলাম। তাহলে দুইটা কম্পিউটারের মধ্যে এটাতে এক্সিকিউশন টাইম দেওয়া ছিল, এক্সিকিউশন টাইমের জায়গায় যদি ক্লক রেটও দেওয়া থাকে, আমরা বের করতে পারবো না কোন কম্পিউটার থেকে কোন কম্পিউটার ভালো? বের করতে পারবো? জি স্যার পারবো স্যার। তিনটা কম্পিউটার দেওয়া থাকলে কিভাবে বের করবো? স্যার প্রথমে দুইটার মধ্যে কম্পেয়ার করে তারপর একটা সাথে কম্পেয়ার করবো। রাইট রাইট রাইট, ধরো এ বি সি দেওয়া থাকলে প্রথমে এ বি কম্পেয়ার করবো, যে ভালো তার সাথে আবার সি কে কম্পেয়ার করবো, তাহলে তো আমি পেয়ে যাবো যে ওভারঅল কে বেশি ভালো, তাই না? এটা কি বুঝতে পারলাম? এ বি সি থাকলে কিভাবে করবো? জি স্যার। জি স্যার। রিলেটিভ পারফরম্যান্সের সূত্র দিয়ে, ওকে ফাইন। তাহলে দেখো আমরা নেক্সট যে স্লাইডটা সেটা চলে যাচ্ছি। এটা একটু ইম্পর্টেন্ট বোঝা, ইল্যাপস টাইম কি আর সিপিইউ টাইম কি, দুইটা ইম্পর্টেন্ট টার্ম, এটা আমাদের ভালো করে শিখতে হবে, ঠিক আছে? এটা আমাদের ম্যাথমেটিক্সেও কাজে লাগবে। ইল্যাপস টাইমটা হচ্ছে কোন একটা টাস্ক আমি কম্পিউটারকে করতে দিলাম, ও টোটাল যে সময়টা নিবে এটা হচ্ছে ইল্যাপস টাইম। সিপিইউ টাইম হচ্ছে এক্স্যাক্টলি ওই কাজটা, যে কাজটা আমি করতে যাচ্ছি, এক্স্যাক্টলি ওই কাজটা করতে কি পরিমাণ সময় লাগতেছে সেটা। এখন ধরো আমি দুইটা সংখ্যাকে ক্যালকুলেটরে যোগ করব, 10 আর 20 কে যোগ করব, আমি রেজাল্টটা জানতে চাই, রেজাল্টটা কি? তাহলে আমার টাস্ক হচ্ছে টু অ্যাড টু ইন্টিজার নাম্বারস 10 and 20 and ফাইন্ড দ্য রেজাল্ট, এটা হচ্ছে আমাদের টাস্ক। আমি দেখো করতেছি কি, আমি হচ্ছে স্টার্ট মেনুতে গেলাম, ক্যালকুলেটর সার্চ করলাম, ক্যালকুলেটর অ্যাপটা ওপেন করলাম, ক্যালকুলেটর অ্যাপের মধ্যে গিয়ে আমি হচ্ছে স্ট্যান্ডার্ডে গেলাম, ধরো বা যেটাতেই থাকলাম, 10-এর সাথে 20-কে যোগ করব, ইকুয়াল বাটনে প্রেস করলাম, আউটপুট আসলো 30। এই যে টোটাল টাইম লাগলো, আমার টাস্ক কি ছিল? টু অ্যাড টু নাম্বারস 10 and 20 and ফাইন্ড দ্য রেজাল্ট। আমার যে টাস্ক ছিল সেটা করতে আমি অনেক কিছু করলাম, স্টার্ট মেনুতে গেলাম, ক্যালকুলেটর সার্চ করলাম, ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা আসলো, অ্যাপ্লিকেশনটা আসার পর দুইটা নাম্বার আমি ইনপুট দিলাম, প্লাস দিলাম, তারপর ইকুয়াল বাটনে চাপ দেওয়ার পর আউটপুট আসলো। টোটাল টাইমটা হচ্ছে ইল্যাপস টাইম, টোটাল টাইম, প্রসেসিং টাইম, ইনপুট আউটপুট টাইম, মানে অপারেটিং সিস্টেম ওভারহেড টাইম, আইডল টাইম। এখন এই দুইটা সংখ্যা যোগ করতে গিয়ে আমি যদি এমন করতাম যে আমি 10 দিয়ে, ধরো আমি 1 মিনিট বা 2 মিনিট ওয়েট করলাম, তারপর 20 দিলাম, তারপর ইকুয়াল দিলাম, আমি যতক্ষণ পর্যন্ত দুইটা নাম্বার না দিচ্ছি সেটা যোগ করতে পারবে না, তাই না? তো এখানে আইডল টাইমটাও চলে আসলো, মানে ইল্যাপস টাইম হচ্ছে ওভারঅল যে সময়টা লাগে সেটা হচ্ছে ইল্যাপস টাইম। এখন সিপিইউ টাইমটা কি? আমার মেইন কাজটা কি ছিল? দুইটা সংখ্যাকে যোগ করা, রাইট? রেসপন্স জি স্যার। দুইটা সংখ্যাকে যোগ করা। তাহলে আমার এই ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা আমি যখন 10 আর 20 অলরেডি ইনপুট দিয়ে দিয়েছি, তারপর এই ইকুয়াল বাটনে চাপ দিলে এই যোগফল আসতে আমার ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনের যে সময় লাগে এটা হচ্ছে সিপিইউ টাইম। দেখো এই ইকুয়াল বাটনে চাপ দিলে এই যে যোগফলটা আসতেছে, এইটা যার কম্পিউটারে ফাস্টার আসবে তার কম্পিউটার ভালো না? জি স্যার।
এই যে ইকুয়াল বাটনে চাপ Yes, দিলাম, sir. এটা দেওয়ার পর যে 30 আসলো, আমার কম্পিউটার ফাস্টার হলে ফাস্টার আসবে, যদি আমার থেকে তোমারটা ফাস্টার হয় তাহলে তোমারটা আরো ফাস্টার চলে আসবে। তাহলে সিপিইউ টাইম হচ্ছে এক্স্যাক্টলি যেই কাজটা করবে কম্পিউটার, সেটা করতে তার কি পরিমাণ সময় লাগে, যেটা হচ্ছে এই ইকুয়াল বাটনে চাপ দেওয়ার পরবর্তী যে সময়টা লাগলো এই 30 রেজাল্টটা প্রডিউস করতে, এই সময়টা শুধুমাত্র হচ্ছে সিপিইউ টাইম। আর ইল্যাপস টাইমটা কি, আমি স্টার্ট মেনুতে গেলাম, ক্যালকুলেটর সার্চ করলাম, ক্যালকুলেটর আসলো, আমি দুইটা সংখ্যা ইনপুট দিলাম, তারপর ইকুয়াল বাটনে চাপ দিলাম, তারপর 30 রেজাল্ট আসলো, ফুল টাইমটা হচ্ছে ইল্যাপস টাইম। মানে ইল্যাপস টাইমের মধ্যে সিপিইউ টাইমটাও চলে আসে। আর সিপিইউ টাইমটা হচ্ছে এক্স্যাক্টলি একটা কাজ করতে আমার কম্পিউটারে কি পরিমাণ সময় লাগে। তাহলে এই দুইটা ডিফারেন্স কি বুঝতে পারলাম? দেখো, এটা সিপিইউ টাইমটা হচ্ছে টাইম স্পেন্ট প্রসেসিং গিভেন এ জব, প্রসেসিং এ গিভেন জব, মানে একটা যে জবটা দেওয়া হয়েছে সেটা করতে আমার হচ্ছে কম্পিউটারে কি পরিমাণ সময় লাগতেছে। এটা ডিসকাউন্ট করে ফেলে ইনপুট আউটপুট টাইম বা আদার জব শেয়ার, মানে ইনপুট আউটপুট, ইনপুট দিতে কি পরিমাণ সময় নিচ্ছি এগুলো কোনো ক্যালকুলেট করবে না, শুধুমাত্র এক্স্যাক্টলি কাজটা করতে যে পরিমাণ সময় লাগতেছে সেটা হচ্ছে সিপিইউ টাইম। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে আশা করি স্যার ল্যাব একটু টাইম সিপিইউ সমস্যা টাইম। হয়েছে বুঝতে। হ্যাঁ বলো, স্যার কি ওই সমস্যা? ইল্যাপস টাইমটা আর কি আপনি বললেন যে আমরা মানে যতক্ষণ সব কাজ করতে লাগবে ততক্ষণ, তার মানে ইউজারের উপর নির্ভরশীল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজারের উপর আচ্ছা। নির্ভরশীল। ওকে, তাহলে এখন চলে আসি সিপিইউ ক্লকিং। আরো দুইটা ডেফিনিশন দেখবো, একটা হচ্ছে ক্লক পিরিয়ড, একটা হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি বা ক্লক রেট। ক্লক রেটই বলবো আমরা সবসময়। তো ক্লক পিরিয়ডটা কি? ঠিক আছে, এটা হচ্ছে ডিউরেশন অফ এ ক্লক সাইকেল। ডিউরেশন অফ এ ক্লক সাইকেল মানে কি? আচ্ছা, ধরো আমার হচ্ছে কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আছে, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আছে, যেমন অ্যাড আছে, সাব আছে, বিকিউ আছে, অ্যাড আছে, সাব আছে। এগুলো ইনস্ট্রাকশনের মধ্যে হচ্ছে যে ইনস্ট্রাকশনটা নিজে এক্সিকিউট হতে সময় বেশি নেয় তার সময়টাকে আমরা একটা ক্লক সাইকেল ধরে নিই। আর এই ক্লক সাইকেলটা হচ্ছে ডিফারেন্ট কম্পিউটারের ডিফারেন্ট সময় হবে। মানে এক্সাম্পল গিভেন, আমার কম্পিউটারে ক্লক সাইকেলটার সময় 250 পিকো সেকেন্ড হইতে পারে, তোমারটায় 300 পিকো সেকেন্ড হইতে পারে, কারোটায় 400, কারোটায় 100 পিকো সেকেন্ড। এটা ডিপেন্ড করবে হচ্ছে প্রসেসরের উপর। তো সেটা নিয়ে আর কথা ইন ডিটেলসে না বলি, জাস্ট এটা জেনে রাখি যে একটা পজিটিভ অথবা নেগেটিভ ক্লক মিলে যে একটা ক্লক সাইকেল হয়, কমপ্লিট ক্লক সাইকেল, এই যে দেখো এই পজিটিভ আর নেগেটিভ মিলে একটা ক্লক সাইকেল, কমপ্লিট ক্লক সাইকেল, ঠিক আছে? কমপ্লিট ক্লক সাইকেলটার সময়টা হচ্ছে ক্লক পিরিয়ড। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, আচ্ছা ক্লক রেট কি? ক্লক রেট এক সেকেন্ডে, উইদিন 1 সেকেন্ড আমার কম্পিউটার কতগুলো ক্লক রেট এক্সিকিউট করতে পারে। ফর এক্সাম্পল ধরো আমার কম্পিউটার যদি 3টা ক্লক রেট, ক্লক মানে পিরিয়ড বা এই ক্লক সাইকেল এক্সিকিউট করতে পারে, 3টা ক্লক সাইকেল ধরে এক্সিকিউট করে 1 সেকেন্ডে, তাহলে আমার ক্লক রেট হচ্ছে 3। মানে এই যে পজিটিভ নেগেটিভ মিলে একটা ক্লক সাইকেল হয়, তারপর আবার পজিটিভ নেগেটিভ মিলে আরেকটা ক্লক সাইকেল, এরকম ক্লক সাইকেল চলতে থাকে। তো এক সেকেন্ডে যতগুলো ক্লক সাইকেল এক্সিকিউট করতে পারে সেটা হচ্ছে ক্লক রেট। বুঝতে পারলাম? পার সেকেন্ড। এখন নর্মালি ক্লক রেটটা আমাদের প্রসেসরের মানে মেজারমেন্টে আমরা ইউজ করে থাকি, কারণ অনেকের প্রসেসর হয় 3.5 গিগাহার্জ, অনেকেরটা 4, অনেকেরটা 2, অনেকেরটা 2.5। তোমাদের কম্পিউটারের মধ্যে ওই যে প্রপার্টিসে গেলে দেখতে পারবা ক্লক রেটটা দেয়া থাকে যে এত সামথিং পয়েন্ট সামথিং গিগাহার্জ, ঠিক আছে? তো অনেকে ল্যাপটপ হলে লেখা থাকবে আপ টু দিস গিগাহার্জ, এরকম লেখা থাকে, ঠিক আছে? তো ক্লক রেটটা হচ্ছে তোমাদের কম্পিউটারের মানে প্রসেসরের পারফরমেন্সটা কিরকম এটা মেজার করার জন্য, ঠিক আছে? তাহলে যেই কম্পিউটারের ক্লক রেট বেশি, সে প্রতি সেকেন্ডে নাম্বার অফ সাইকেল বেশি এক্সিকিউট করে, আর বেশি এক্সিকিউট করলে সে কাজও বেশি করতে পারে। তাহলে ক্লক রেটটা কিন্তু থ্রুপুট, যেটা আমরা আগেও দেখেছিলাম যে ক্লক রেটটাই হচ্ছে থ্রুপুট, যার বেশি সেই কম্পিউটার ভালো। তাহলে বুঝতে পারলাম ক্লক পিরিয়ডটা হচ্ছে ডিউরেশন অফ এ ক্লক সাইকেল, বা ক্লক পিরিয়ডকে ডিরেক্টলি আমরা ক্লক সাইকেলও বলতে পারি, একটা ক্লক সাইকেল, পজিটিভ নেগেটিভ মিলে একটা ক্লক সাইকেল। আর ক্লক রেট হচ্ছে এক সেকেন্ডে কতগুলো সাইকেল জেনারেট করতে পারে আমার কম্পিউটার, সেটা। তাহলে এই দুইটা বুঝতে পারলাম, একটু রেসপন্স করবো।
জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখন আমি দেখব সিপিইউ টাইম কি। সিপিইউ টাইম মানে এই আমার ক্যালকুলেটরের দুইটা সংখ্যাকে যোগ করতে কি পরিমাণ সময় লাগে সেটা, তাই না? জাস্ট যোগ করতে কি পরিমাণ সময় লাগতেছে সেটা। এখন দেখো সিপিইউ টাইমে সূত্র যে আছে সিপিইউ ক্লক সাইকেলস ইনটু ক্লক সাইকেল টাইম। আমি ধরো কিছুই বুঝলাম না যে এই সূত্র কিভাবে আসলো, এখন আমরা এই সূত্রকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? ধরো আমাদের এরকম একটা কোড আছে ইন্ট এ বি, ঠিক আছে? ধরো এ এর মধ্যে এরকম মান আছে 2, বি এর মধ্যে এরকম মান আছে 3। এখন একটা সাম ভেরিয়েবলের মধ্যে a প্লাস বি করলাম, ঠিক আছে? এখন এই যে সাম ভেরিয়েবলের মধ্যে a প্লাস বি করলাম, এটাই কি আমার 20, 10 আর 20 এর যোগটা না? বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। তো আমি যদি বলি যে এই যে সি কোডটা আছে, এই যে সি কোডটা আছে, এই সি কোডের করেসপন্ডিং যে মিক্স কোডটা আছে সেটা হচ্ছে এটা। দেখো সাম ইজ ইকুয়াল টু এবি। ধরো সাম হচ্ছে S0 রেজিস্টারে আছে, এ আছে S1, বি আছে S2 তে। তাহলে আমি বলতে পারি না অ্যাড S0 S1 S2 হচ্ছে এই পুরো কোডটার জন্য মিক্স কোড? এটা কি বলা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে যদি বলি যে দুইটা সংখ্যাকে যোগ করতে ওই পরিমাণ সময় লাগবে যেই পরিমাণ সময় এই অ্যাড ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট হতে লাগবে সেটা, তাহলে কি কারেক্ট? হ্যাঁ স্যার, কারেক্ট। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে এটা তো জাস্ট ছোট্ট একটা জবের জন্য আমরা সিপিইউ টাইমটা চিন্তা করতেছি, জাস্ট দুটো সংখ্যা যোগ করা। আমাদের আরো বড় বড় অনেক কাজ হইতে পারে না, অনেক বড় বড় প্রোগ্রাম করি, তখন সিপিইউ টাইমটা অ্যাকচুয়ালি কিভাবে মেজার করা হয়? যখন অনেক বড় বড় প্রোগ্রাম থাকে সেখানে কি অনেকগুলো ইনস্ট্রাকশন থাকবে না, শুধু একটা ইনস্ট্রাকশন থাকবে, মাল্টিপল ইনস্ট্রাকশন থাকবে না সেখানে। ধরো একটা লুপের কোড আছে বা একটা হচ্ছে বিশাল বড় কোড আছে, সেটার করেসপন্ডিং তো 1000 2000 ইনস্ট্রাকশন হইতে পারে মিক্সে। তো ওই সকল ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হতে যে পরিমাণ সময় লাগে সেটাই হচ্ছে ওই প্রোগ্রামের জন্য সিপিইউ টাইম, তাই না? তো রেসপন্স করবো। জি স্যার। ওকে ফাইন। তাহলে এখন দেখো, ধরো কোনো একটা জব আমাদেরকে দেয়া হলো এবং আমরা সিপিইউ টাইমটা বের করব। এখন ধরো ওই টাস্কটা জন্য যে সি কোড আছে, ফর এক্সাম্পল ওটা সি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, তাহলে ওই প্রোগ্রামের জন্য যে সি ল্যাঙ্গুয়েজে একটা হাই লেভেল একটা কোড আছে, ওইটাকে যখন আমরা মিক্সের ইনস্ট্রাকশনে মানে কনভার্ট করব, ধরো সেখানে হচ্ছে অ্যাড সাব বি কিউ, আরেকটা অ্যাড আরেকটা সাব, মানে দুইটা অ্যাড দুইটা সাব আর একটা বিই কিউ। এই ইনস্ট্রাকশনটা আমরা এখনো দেখি নাই। বিই কিউ ব্রাঞ্চ অন ইকুয়াল একটা ইনস্ট্রাকশন আছে। ধরো এই ধরনের কয়েকটা ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে? এখন এই কয়টা ইনস্ট্রাকশন আছে এবং প্রতিটা ইনস্ট্রাকশন দুইটা করে সাইকেল নেয়, মানে অ্যাড ইনস্ট্রাকশনটা সাব বি কিউ অ্যাড সাব, প্রত্যেকটা ইনস্ট্রাকশন নিজে এক্সিকিউট হতে দুইটা করে সাইকেল নেয়। আমাদের ইনস্ট্রাকশন আছে 5টা, প্রত্যেকে দুইটা করে সাইকেল নেয়, ঠিক আছে? একটা সি কোড আছে, একটা ধরো যে কোনো একটা জব, এটা আমার কম্পিউটারে করতে কি পরিমাণ সময় লাগবে, একটা জব এটা আমার কম্পিউটারে করতে যে পরিমাণ সময় লাগবে সেটা হচ্ছে সিপিইউ টাইম, ঠিক আছে? এখন এই জবটার ব্যাক এন্ডে একটা সি কোড আছে, ওইটার আবার একটা মিপস কোড আছে। তাহলে আমি যদি বলি এই মিপস কোডটা এক্সিকিউট হতে যে পরিমাণ সময় লাগবে সেটাই হচ্ছে সিপিইউ টাইম, তাহলে কি আমি কারেক্ট? বা এই মিপস কোডটা এক্সিকিউট হতে যে পরিমাণ সময় লাগতেছে সেটাই হচ্ছে ওই জবটা এক্সিকিউট হওয়ার জন্য সিপিইউ টাইম। আচ্ছা, এখন ওই মিপস কোডে যদি 5টা ইনস্ট্রাকশন থাকে, যেমন অ্যাড সাব বিকিউ অ্যাড সাব, এই 5টা ইনস্ট্রাকশন থাকে, তাহলে কি আমি বলতে পারি না এই 5টা ইনস্ট্রাকশন, ঠিক আছে? ধরো এই মিপস কোডে 5টা ইনস্ট্রাকশন আছে, তাহলে আমি বলতে পারি না যে এই 5টা ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে যে পরিমাণ সময় লাগবে সেটাই হচ্ছে সিপিইউ টাইম? এটা কি বলা যায়? বলো। জি স্যার, বলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি কি বললাম, প্রতিটা ইনস্ট্রাকশন নিজে এক্সিকিউট হতে দুইটা করে সাইকেলস নেয়, 2 সাইকেলস ইচ। তাহলে আমি বলতে পারি না যে 5টা ইনস্ট্রাকশন দুইটা করে সাইকেল নিলে টোটাল 10টা সাইকেলস নেয়, 10 নাম্বার অফ সাইকেলস জি স্যার। ফর দ্য টোটাল জব। এটা কি বলতে পারি যে 10টা নাম্বারের সাইকেলস লাগবে ফর টোটাল জব?
আর এটাকেই কি আমি বলতে পারি না যে 10টা সাইকেলের সময় হচ্ছে আমার সিপিইউ টাইম? মানে এখন যদি আমি বলি যে এই 10টা সাইকেল এক্সিকিউট হতে, এখন ডিরেক্ট এটাকে ছোট করে লিখে দিলাম 10 সাইকেলস। এখন আমি যদি বলি এই 10টা সাইকেলসের যে সময় সেটাই হচ্ছে সিপিইউ টাইম, তাহলে কি আমি কারেক্ট? পুরো জবের সময়। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে সিপিইউ টাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি 10টা যে ক্লক সাইকেলস আছে সেটা, এখন 10টা ক্লক সাইকেলস আছে ঠিক আছে, এখন একটা ক্লক সাইকেল এক্সিকিউট হতে যে পরিমাণ সময় লাগে সেটা দিয়ে যদি আমি 10টা সাইকেলের সময়কে গুণ দেই, তাহলে কি আমি টোটাল টাইমটা পেয়ে যাবো না সিপিইউ টাইম? জি স্যার। আমি বললাম সিপিইউ টাইম হচ্ছে 10টা সাইকেলের সময়। এখন 10টা সাইকেলের সময় কত সেটা জানার জন্য একটা সাইকেলের সময় তো আমার জানতে হবে, তাই না? জি স্যার। একটা সাইকেলের সময়কে যদি আমি বলি যে ক্লক সাইকেল টাইম মানে একটা সাইকেলের টাইম, তাহলে এই আমার নাম্বার অফ ক্লক সাইকেলসকে যদি একটা সাইকেলের টাইম দিয়ে গুণ দেই, তাহলে কি আমি সিপিইউ টাইম পাবো না? জি স্যার। জি স্যার। তাহলে দেখো সিপিইউ টাইমের সূত্রটা হচ্ছে সিপিইউ ক্লক সাইকেলস ইনটু ক্লক সাইকেল টাইম। এখন এটা কি বুঝতে পারলাম পারফেক্টলি? জি স্যার, বুঝতে পারছি। Yes, sir. ওকে ফাইন। আচ্ছা, তাহলে এই যে দেখো মানে কতগুলো ক্লক সাইকেলস লাগে সেটা বের করলাম, আর ডিউরেশন অফ এ ক্লক সাইকেল দিয়ে গুণ করে দিলাম, যেটাকে বলতেছে ক্লক সাইকেল টাইম। একটা ক্লক সাইকেলের সময় দিয়ে তাহলে আমরা টোটাল একটা জবের জন্য সময় পেয়ে গেলাম। এই ক্লক সাইকেলস গুলো কি, কোন একটা জবের জন্য যে সি কোড আছে, ওই সি কোডের যে মিক্স কোড আছে, ওইখানে যে ইনস্ট্রাকশন গুলো আছে, ওই টোটাল ইনস্ট্রাকশনের টোটাল নাম্বার অফ সাইকেলস, ওই সাইকেলকে একটা সাইকেলের সময় দ্বিগুণ করলে আমরা টোটাল সিপিইউ টাইম পেয়ে যাচ্ছি। এখন আরেকটা সূত্র জেনে রাখি যে অ্যাকচুয়ালি ক্লক রেটটা কি। ক্লক রেটটা কি মানে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল এক্সিকিউট করে সেটা না? তাহলে আমরা এই ক্লক সাইকেল টাইমটা কি, একটা ক্লকের সময় ডিউরেশন অফ এ ক্লক সাইকেল, তাই না? তাহলে এটাকে আমরা ক্লক পিরিয়ড বলতে পারি। আর ডিউরেশন অফ এ ক্লক সাইকেল মানে একটা সাইকেলের সময়, আর ক্লক রেট হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল দেয়। তাহলে আমি বলতে পারি না যে ক্লক সাইকেল হচ্ছে 1 বাই ক্লক রেট? জি স্যার, বলতে পারি। বলতে পারি 1 বাই ক্লক রেট। তাহলে দেখো আমরা ক্লক সাইকেল টাইম সিপিইউ যে ক্লক সাইকেল টাইম এটাকে বললাম 1 বাই ক্লক রেট। তাহলে আমরা এই সূত্রকে সিপিইউ টাইমের সূত্রকে লিখতে পারি না সিপিইউ ক্লক সাইকেলস বাই ক্লক রেট? জি স্যার। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন এখানে চলে আসি। টাইমার ফ্রিকোয়েন্সি দিয়ে সম্পর্ক থাকবে। হ্যাঁ হ্যাঁ, টাইমার ফ্রিকোয়েন্সি দিয়ে সম্পর্ক রিভার্স প্রপোর্শনাল। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে এখন দেখি টাইমার ফ্রিকোয়েন্সি রিভার্সলি প্রপোর্শনাল, ও ফিজিক্সের সূত্র মনে রেখেছে, যাই হোক সমস্যা নেই, ভালো। এখন এখানে দেখি দুইটা কম্পিউটার আছে, আমরা একটা ম্যাথ দেখতে যাচ্ছি। প্রথম ম্যাথ যে সূত্রটা আমরা শিখলাম, এই সূত্রটা অ্যাপ্লাই করে, এই যে সূত্রটা আমরা শিখলাম দুইটা সূত্র, এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে আমরা একটা ম্যাথ করতে যাচ্ছি, ঠিক আছে? এখন দেখো এখানে কি বলতেছে, কম্পিউটার এ হচ্ছে 2 গিগাহার্টজ ক্লক। 2 গিগাহার্টজ ক্লক মানে হচ্ছে গিগাহার্টজে যে ভ্যালুটা দেয়া থাকে সেটা অ্যাকচুয়ালি কি, এটা দেখলে বোঝা যায় না এটা ক্লক রেট না, যে ভ্যালুটা দেয়া থাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আজান দিচ্ছে, আজানের জন্য কি তোমাদের আমার কথা শুনতে সমস্যা হয়? আমি কি স্টপ থাকবো নাকি আমি বলে যাব? মানে সব 2 সমস্যা হয়? মিনিট স্টপ থাকলে ভালো হয়। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, তাহলে 2 মিনিট পরই শুরু করতেছি, 2 মিনিটের জন্য রেস্ট।
আচ্ছা আমরা শুরু করি, আজান শেষ হয়ে গেছে। জি তো স্যার। আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ক্লক রেটটা হচ্ছে যে গিগাহার্জে দেওয়া থাকে, তাহলে আমরা একটা ম্যাথ দেখতেছিলাম কম্পিউটার এর জন্য 2 গিগাহার্জ ক্লক দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি না কম্পিউটার এর ক্লক রেট হচ্ছে 2 গিগাহার্জ, রাইট? জি স্যার। ওকে, আচ্ছা 10 সেকেন্ড সিপিইউ টাইম, দেখো সিপিইউ টাইম বলে দেওয়া আছে 10 সেকেন্ড, ঠিক আছে? এখন কম্পিউটার এর জন্য দুইটা জিনিস দেয়া আছে। কি কি দেয়া আছে? সিপিইউ টাইম আর ক্লক রেট। তাহলে কম্পিউটার এর জন্য কিন্তু আমরা ক্লক সাইকেলস বের করে ফেলতে পারবো, তাই না? জি স্যার। এটা আননোন, এটা বের করতে পারবো। আচ্ছা আমরা ম্যাথে কি চাওয়া হয়েছে সেটা আগে দেখি। ডিজাইনিং কম্পিউটার বি, এখন বলতেছে কম্পিউটার এর পারফরমেন্স এইরকম, এমন একটা কম্পিউটার বি বানাও যেখানে ওই সেম কাজটা যেটা করতে আমার কম্পিউটার এর 10 সেকেন্ড লাগে, বি এর জন্য 6 সেকেন্ড সময় লাগে। এম ফর 6 সেকেন্ড সিপিইউ টাইম, ঠিক আছে? এখন বলতেছে যে বি এর তো সময় কম লাগবে, এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে বি এ 1.2 টাইমস বেশি ক্লক সাইকেলস লাগতেছে এ থেকে এই পরিমাণ এ তে যে পরিমাণ ক্লক সাইকেলস লাগে তার থেকে 1.2 টাইমস বেশি ক্লক সাইকেলস লাগতেছে কম্পিউটার বি তে। আচ্ছা তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে কম্পিউটার বি এর জন্য ক্লক সাইকেলস হচ্ছে এর ক্লক সাইকেলস ইনটু 1.2। আর কম্পিউটার এর ক্লক সাইকেলসটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো আমরা কম্পিউটার এর জন্য ক্লক রেট আর সিপিইউ টাইম দেয়া আছে। ক্লক রেট আর সিপিইউ টাইম দেয়া থাকলে এই দুইটার গুণ থেকে আমরা কম্পিউটার এর ক্লক সাইকেলস বের করতে পারবো না? জি স্যার। Yes, sir. কম্পিউটার এর ক্লক সাইকেলস আমরা বের করে ফেললাম। এখানে কম্পিউটার এর ক্লক সাইকেলস হচ্ছে সিপিইউ টাইম অফ এ ইনটু ক্লক রেট অফ এ, এই সূত্র থেকে সিপিইউ টাইম অফ এ ইনটু ক্লক রেট অফ এ, এটা থেকে বের করে ফেললাম যে এটা হচ্ছে কম্পিউটার এর ক্লক সাইকেলস। এখন কম্পিউটার বি এর ক্লক সাইকেলস কি? ক্লক সাইকেলস অফ কম্পিউটার বি কি? 1.2 ইনটু ক্লক সাইকেলস অফ এ, তাই না? জি স্যার। আচ্ছা এটা আমরা বের করে ফেললাম। তাহলে কম্পিউটার বি এর জন্য আমরা ক্লক সাইকেলসটা পেয়ে গেলাম। আচ্ছা কম্পিউটার বি এর সিপিইউ টাইম কি? 6 সেকেন্ড হবে না? এটা দেয়া আছে না 6 সেকেন্ড? জি স্যার। তাহলে কম্পিউটার বি এর সিপিইউ টাইম দেয়া আছে, ক্লক সাইকেলস আমরা বের করতে পারলাম, তাহলে কম্পিউটার বি এর ক্লক রেট বের করতে পারবো না? জি স্যার। জি স্যার পারবো। আচ্ছা দেখো কম্পিউটার বি এর ক্লক রেট আসলো 4 গিগাহার্জ, সূত্রে বসায় জাস্ট, আর কিছুই না। কম্পিউটার বি এর ক্লক রেট আসলো 4 গিগাহার্জ। এখন কোনটা ফাস্টার? ঠিক আছে কম্পিউটার, আচ্ছা কম্পিউটার দেখো কম্পিউটার এ হচ্ছে 10 সেকেন্ড সময় নেয় ওই কোন একটা কাজ করতে, আর কম্পিউটার বি কে আমরা সেই কাজটাই 6 সেকেন্ডে করাচ্ছি, তাহলে ফাস্টার তো অবশ্যই কম্পিউটার বি, তাই না? জি স্যার। আচ্ছা এখন কতটুকু ফাস্টার? রিলেটিভ পারফরমেন্স,
ক্লক রেট দিয়ে বের করতে হবে, এই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে, এই যে এই সূত্র দিয়ে। আচ্ছা, কার পারফরমেন্স বেটার তোমরা এখানে বললা? বি এরটা না? বিএস স্যার। জি স্যার বি এর। আচ্ছা, তাহলে বি এর পারফরমেন্স যদি বেটার হয় মানে আমাদের কি আবারও এটা লিখতে হবে না যে পিবি বাই পিএ ইজ ইকুয়াল টু, এখন ক্লক রেটের ক্ষেত্রে কি হয়, এটা তো ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে কি আমরা উপরে বি কেই রাখবো না, ক্লক রেট জি স্যার। বি জি স্যার। বাই ক্লক রেট এ, ঠিক আছে। আচ্ছা, এখন ক্লক রেট বি আসলো আমার কত, 4 গিগাহার্টজ, আর এ দেয়া ছিল কি 2 গিগাহার্টজ। তাহলে আমরা এটা হচ্ছে 4/2 লিখতে পারি, সরি, তাহলে আমি বলতে পারি না যে কম্পিউটার বি কম্পিউটার এ থেকে 2 টাইমস ফাস্টার? হ্যাঁ স্যার। এটা কি বলা যায়? জি স্যার Okay, বলা যায়। তাহলে জি স্যার। এরকম ম্যাথ আসলে এইটুকু সলিউশন বের করে সূত্রে বসায় বসায় সলিউশন করে কম্পিউটার বি এ থেকে কতটা ফাস্টার এটা বের করে ফেলতে পারবো না? এখন এটা কতটুকু ফাস্টার এটা বের করার দুইটা ওয়ে, একটা হচ্ছে এক্সিকিউশন টাইম বা রেসপন্স টাইম, একটা হচ্ছে থ্রুপুট বা ক্লক রেট। জাস্ট এটা মনে রাখবো যে আমাদের এই রেসপন্স টাইম বা এক্সিকিউশন টাইমটা হচ্ছে ব্যস্তানুপাতিক, আর থ্রুপুট বা ক্লক রেটটা হচ্ছে সমানুপাতিক। আমরা জাস্ট এইরকম এই সূত্র দিয়ে, রিলেটিভ পারফরমেন্সের এই সূত্র দিয়ে আমরা বের করে ফেলবো কোন কম্পিউটারটা বেটার। ঠিক আছে, বুঝতে পারলাম? স্যার রেসপন্স টাইম দিয়ে করতে হবে কি 6 সেকেন্ড 10 সেকেন্ড দিয়ে করতে হবে? রেসপন্স টাইম দিয়ে এখন এখানে রেসপন্স টাইম এটা দিয়ে করব না, কারণ দেখো আমরা এই কম্পিউটারটা বানাচ্ছি, ঠিক আছে, এই জন্য আমাদের আউটপুট যেটা বের করতেছি ক্লক রেট সেটা দিয়ে বের করব। যদি আমাদের মানে ম্যাথের সূত্র থেকে রেসপন্স টাইম বের করি, দেয়া না থাকে বের করি, তখন রেসপন্স টাইম দিয়ে বের করি। আচ্ছা স্যার। বুঝতে পারলাম? ওকে, জি স্যার। তাহলে এখানে চলে আসি নেক্সট স্লাইডে। আচ্ছা, এই স্লাইডটা একটু বোঝা ইম্পর্টেন্ট। দেখো আমরা একটু আগে যেটা বের করেছিলাম যে সিপিইউ টাইমের সূত্রটা হচ্ছে ক্লক সাইকেলস ইনটু ক্লক সাইকেল টাইম। এখন এই ক্লক সাইকেলসকে আরো কিছু ভাগে ভাগ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ওই ক্লক সাইকেলসটা হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সাইকেল পার ইনস্ট্রাকশন। এটা আমরা অলরেডি বুঝে গেছি, দেখো এটা আমরা অলরেডি বুঝে গেছি। এখন ধরো কোনো একটা জব আছে, ওই জবে এইরকম 5টা ইনস্ট্রাকশন আছে, মানে কোনো একটা জব, ওটার সি কোড, সি কোডের ব্যাক এন্ডে মিপস কোড, ওটাকে কনভার্ট করলে মিপস কোড পাই, মিপস কোডে ধরো এরকম 5টা ইনস্ট্রাকশন আছে। এখন প্রতিটা ইনস্ট্রাকশন 2 সাইকেলস ইচ নেয়, এর মানে হচ্ছে সাইকেলস পার ইনস্ট্রাকশন, সাইকেল পার ইনস্ট্রাকশন হচ্ছে 2, তাই না? 2 সাইকেলস ইচ নেয় কি, আমি এটা বলতে পারি না সাইকেল পার ইনস্ট্রাকশন 2টা নিচ্ছে? জি স্যার বলতে পারি। সাইকেল পার ইনস্ট্রাকশন ইজ ইকুয়াল টু 2, এটা বলতে পারি। ওকে ফাইন, তাহলে এটার শর্ট ফর্মটা হচ্ছে সিপিআই, সাইকেল পার ইনস্ট্রাকশন, সাইকেল পার ইনস্ট্রাকশন, এটা হচ্ছে সিপিআই, সাইকেল পার ইনস্ট্রাকশন। তাহলে ধরো এরকম 5টা ইনস্ট্রাকশন আছে, প্রতিটা হচ্ছে 2টা করে সাইকেল নেয়, মানে সাইকেল পার ইনস্ট্রাকশন হচ্ছে 2। তাহলে কি আমি এটা বল, আর ধরো এখানে ইনস্ট্রাকশন টোটাল কয়টা আছে এটা বলো তো, ইনস্ট্রাকশন টোটাল কয়টা আছে? 5টা স্যার। 5টা। তাহলে আমি তোমাদেরকে যদি বলি যে ইনস্ট্রাকশন আছে টোটাল 5টা, সাইকেল পার ইনস্ট্রাকশন আছে 2টা, তাহলে নাম্বার অফ ক্লক সাইকেলস হচ্ছে 10টা। তাহলে আমি এটা বলতে পারি না যে নাম্বার অফ ক্লক সাইকেলস এর সূত্র হচ্ছে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন ইনটু সিপিআই? বলা জি যায়? স্যার। তাহলে আমি এটা বলতে পারি ইনস্ট্রাকশন কাউন্ট আইসি, ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সাইকেল পার ইনস্ট্রাকশন সিপিআই ইজ ইকুয়াল টু সিপিইউ ক্লক সাইকেলস, আইসি ইনটু সিপিআই ইজ ইকুয়াল টু সিপিইউ ক্লক সাইকেলস। এটা কি বলা যায়? জি স্যার। এটা হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট 5টা, প্রতিটা নেয় কয়টা করে সাইকেলস? 2টা, গুণ করলে টোটাল নাম্বার অফ সাইকেলস পাই। তাহলে টোটাল নাম্বার অফ সাইকেলস আমি বলতে পারি না আইসি ইনটু সিপিআই? বলা যায়? জি স্যার বলা যায়। জি স্যার বলা যায়। ওকে, তাহলে দেখো এখানে এটাই বলা আছে, ক্লক সাইকেলস ইজ ইকুয়াল টু আইসি ইনটু সিপিআই। তাহলে আমাদের আগের সূত্রে এখন যদি ক্লক সাইকেলসটাকে আমরা বলি আইসি ইনটু সিপিআই, তাহলে কি আমি এটা বলতে পারি না যে সিপিইউ টাইম ইজ ইকুয়াল টু আইসি ইনটু সিপিআই ইনটু ক্লক সাইকেল টাইম? জি স্যার। দেখো আইসি ইনটু সিপিআই ইনটু ক্লক সাইকেল টাইম,
অথবা আইসি ইন্টু সিপিআই ডিভাইড বাই ক্লক রেট, দুইটাই বলা যায়, তাই না? এটা কি বুঝতে পারলাম? জি স্যার। তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখতে যাচ্ছি। দেখো এখন এই সূত্রটাকে ইউজ করে আরেকটা ম্যাথ করব, ঠিক আছে? এখন এখানে কি বলতেছে, কম্পিউটার এ এর জন্য দেয়া আছে সাইকেল টাইম, মানে একটা সাইকেল এক্সিকিউট হতে কি পরিমাণ সময় লাগে, সাইকেল টাইম বা ক্লক সাইকেল টাইম। ক্লক সাইকেল টাইম সেম, ক্লক সাইকেল টাইম 250 পিকোসেকেন্ড। সিপিআই দেয়া আছে 2। কম্পিউটার বি এর জন্য সাইকেল টাইম দেয়া আছে 500 পিকোসেকেন্ড, সিপিআই দেয়া আছে 1.2। এখন এখানে এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এই ম্যাথের। এখানে বলা আছে সেম আইএসএ। আইএসএ মানে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। এখন ধরো তোমার কম্পিউটার আর আমার কম্পিউটার যদি সেম ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ইউজ করে, মানে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার আমরা দুই ধরনের দেখেছি, একটা হচ্ছে মিপস আর একটা হচ্ছে 8086। এখন ধরো তোমার কম্পিউটারও মিপস আর্কিটেকচার ইউজ করে, আমার কম্পিউটারও মিপস আর্কিটেকচার ইউজ করে। এখন যদি আমরা এইরকম একটা সেম কোড পাই যে সাম ইজ ইকুয়াল টু a প্লাস b, আমার কম্পিউটারের ইনস্ট্রাকশনও এটাই হবে, তোমার কম্পিউটারের ইনস্ট্রাকশনও এটাই হবে না যদি আমরা সেম আর্কিটেকচার ইউজ করি, বলো? জি স্যার। আচ্ছা, এখন যদি এইরকম কোড হয় a প্লাস b প্লাস c, ঠিক আছে, ধরো c হচ্ছে s3, তাহলে আমি কি লিখবো, অ্যাড $s0 $s3 এরকম করে লিখবো না? S0 সাথে S3 কে যোগ করে রাখবো। এখন যদি কোড এটাই হয়, আমার মিপস আর্কিটেকচার যদি হয় আর তোমার কম্পিউটারের যদি মিপস আর্কিটেকচার হয়, দুইজনের কম্পিউটারে দুইটা ইনস্ট্রাকশনই লাগবে না? মানে তোমার আমার কম্পিউটার একটা ইনস্ট্রাকশনে এটা এক্সিকিউট করতে পারবে একটাই, কারণ আমাদের মিপস আর্কিটেকচার, তিনটার বেশি অপারেন্ড নিতে পারবো না। অবশ্যই আমাদের দুজনের দুইটা ইনস্ট্রাকশন লাগবে। আচ্ছা, তাহলে ফর এ গিভেন জব যে সি কোডটা থাকবে ওইটাকে যদি মিপস আর্কিটেকচারে আমরা কনভার্ট করি, দুইজন কম্পিউটারই সেম ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ইউজ করি, সেম আইএসএ, তাহলে আমাদের দুইজনের কম্পিউটারেই ইনস্ট্রাকশন কাউন্ট সেম হবে না? আমার দুইটা লাগলে তোমারও দুইটা, আমার পাঁচটা লাগলে তোমারও পাঁচটা। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যেহেতু সেম আইএসএ, কম্পিউটার এ আর বি এর জন্য ইনস্ট্রাকশন কাউন্ট সেম, তাই না? ইনস্ট্রাকশন কাউন্ট সেম। ওকে, এখন দেখো সিপিইউ টাইম অফ এ বের করতেছি। এখন বলতেছে কোন কম্পিউটার ফাস্টার, ফাস্টার বের করার জন্য আমার টাইম দরকার। সিপিইউ টাইম অফ এ বের করতেছি, ওটাকে কি করলাম, ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সিপিআই অফ এ ইনটু ক্লক সাইকেল টাইম অফ এ, এই যে প্রথম সূত্রটা ইউজ করলাম। সিপিইউ টাইম ইজ ইকুয়াল টু ইনস্ট্রাকশন কাউন্ট সিপিআই ক্লক সাইকেল টাইম, ঠিক আছে? এখন ইনস্ট্রাকশন কাউন্টে কোনো ভ্যালু লিখলাম না, এখন এই দুইটার ভ্যালু আমরা জানি। আবার সিপিইউ টাইম বি যখন বের করলাম, এখানে ইনস্ট্রাকশন কাউন্ট লিখলাম সিপিআই বি ক্লক সাইকেল টাইম বি। সিপিআই বি হচ্ছে এটা 1.2, ক্লক সাইকেল টাইম বি হচ্ছে 500 পিকোসেকেন্ড। এখন যেহেতু দুইটার ইনস্ট্রাকশন কাউন্ট সেম, দুইটারটাকে আমি 1 ধরতে পারি বা একটা মানে ভেরিয়েবল ধরে নিতে পারি আই। ধরলাম সিপিইউ টাইম এ এর জন্য ইনস্ট্রাকশন কাউন্টের সংখ্যা আই, সিপিইউ টাইম বি এর জন্য ইনস্ট্রাকশন কাউন্টের সংখ্যা আই। এখন আমরা বের করলাম যে সিপিইউ টাইম এ হচ্ছে আই ইন্টু 500 পিকোসেকেন্ড, সিপিইউ টাইম বি হচ্ছে আই ইন্টু 600 পিকোসেকেন্ড। দুইটার সিপিইউ টাইম দেয়া আছে, রিলেটিভ পারফরমেন্সের সূত্র অনুযায়ী কিভাবে বের করতে পারি কোনটা বেটার বলো তো? দেখো আই যেহেতু দুইটার মানই আই দুইটাই সমান হবে। এখন সিপিইউ টাইম এ হচ্ছে 500 পিকোসেকেন্ড ইন্টু আই আর বি হচ্ছে 600 পিকোসেকেন্ড ইন্টু আই। বলো তো কোনটা ফাস্টার, এ নাকি বি? এ। কেন ফাস্টার? টাইম কম লাগছে সিপিইউ টাইমটা। গুড, তাহলে সিপিইউ টাইম কম লাগলে ফাস্টার। এখন সিপিইউ টাইম যদি এর কম লাগে, এ যদি ফাস্টার হয়, আমার সূত্রটা কি, পারফরমেন্স অফ এ বাই বি। এখন এরকম চলে আসবে না, তুমি এ ফাস্টার বললাম, পারফরমেন্স অফ এ বাই পারফরমেন্স অফ বি, যেহেতু এ ফাস্টার বললাম, ইজ ইকুয়াল টু এক্সিকিউশন টাইম আগে কাটতে হবে, স্যার ইবি হবে, বি এরটা স্যার বি এর ডিভাইড ই এ। এখন ইবি এর সময়টা কি, 600 ইনটু ইনটু আই, তাই না? এটাকে ভাগ করব 500 পিকোসেকেন্ড
ইন্টু আই। তাহলে এটা যদি আমরা করে ফেলি, এই যে এই ভাগটা, তো আই আই তো কাটা চলে যাবে, জাস্ট রেজাল্টটা থাকবে পিকো সেকেন্ড তো চলে গেল, রেজাল্টটা থাকলো 1.2। তাহলে আমি বলতে পারবো না কম্পিউটার এ ইজ 1.2 হয় কিনা, একটু দেখে নিই। হ্যাঁ 1.2 বলতে পারি না কম্পিউটার এ ইজ 1.2 টাইম ফাস্টার দেন কম্পিউটার বি, বলা জি যাবে? স্যার, জি স্যার। তাহলে আবারও এই সূত্র দিয়ে আমরা দুইটা কম্পিউটারের পারফরমেন্সে কোনটা ভালো খারাপ মেজার করতে পারলাম। The computer is faster by this much, 1.2 times faster. তাহলে আশা করি এইটুকু পার্ট আমরা বুঝে গেছি, তাই না? দুইটা ম্যাথ বুঝতে বুঝতে কি কারো মাথা হ্যাং হয়ে গেছে, এরকম হয়েছে যে জি স্যার। মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতেছি না? স্যার একটু হ্যাং হয়ে গেছে। এই সূত্রগুলো কিন্তু ইজি আছে, ঠিক আছে? যেহেতু বললাম মাথা একটু হ্যাং হয়ে গেছে, তাহলে আমি 1-2 মিনিট তোমাদের সাথে একটু গল্প করি, তারপর আমরা নেক্সট ম্যাথে চলে যাব, যে ম্যাথটা হচ্ছে আমাদের আজকের টপিকের শেষ ম্যাথ। এটা দেখলে আমাদের আজকের ক্লাস শেষ, মানে এটা 5 মিনিটে দেখে ফেললে আমাদের ক্লাস শেষ, আর নেই আজকে কিছু পড়াবো না, আর ছেড়ে দিব। তো আচ্ছা, ওই সূত্রে যাওয়ার আগে, সূত্রটা দেখতে একটু ভয়ঙ্কর, বাট এটাকে আমরা এতটাই ইজি করে নিব যে এই সূত্র কখনো আমার কাজেই লাগবে না, আমি এটার হিসেব মুখে মুখে করে ফেলতে পারবো, হাতে হাতেই করে ফেলতে পারবো। মানে আমার কখনোই সূত্রের দরকার হবে না, এই ভয়ঙ্কর সূত্র কখনোই আমরা দেখবো না, বুঝবো না, এই স্লাইডটা দেখারও চেষ্টা করবো না, ইজিলি বের করে ফেলবো এই ম্যাথটা। ঠিক আছে, আপাতত এখানেই থাকি। আচ্ছা, আপাতত তোমরা এটা বলো, যেহেতু তোমাদের মাথা অনেকের হ্যাং হয়ে যেতে পারে, তো নেক্সট ম্যাথে যাওয়ার আগে তোমাদের সাথে একটু গল্প করি। তোমাদের অনলাইনে কোর্স করতে কেমন লাগতেছে? লাস্ট সেমিস্টার করলা পুরোটা, আবার এই সেমিস্টারে করতেছো, কেমন লাগতেছে? রেজাল্ট ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কি ব্যাপার, কি স্যার অবস্থা? ভালোই লাগে, বাট বলো। যখন পেপার সাবমিট করার সময় নেট চলে যায় বা ইএলএমএস এ ঢোকা যায় না, লোডিং হয়, তখনই খারাপটা লাগে। আবার স্যাররা যখন বুঝে না যে আমাদের আচ্ছা, প্রবলেম ইএলএমএস হচ্ছে, কিন্তু স্যাররা মনে করতেছে তোমাদের তো ইনশিওর করতেই হবে নেটওয়ার্ক, তো তখন যে খারাপ লাগে। তাছাড়া সবকিছু ঠিকঠাকই চলতেছে। জি স্যার, এক্স্যাক্টলি ও যেটা বললো। এমনি স্যার স্যার পড়ার না আমার না, দিক দিয়ে ঠিক আছে। ব্যাপারটা কি তোমাদের এন্ড থেকে, তো তোমরা বললা, আমাদের এন্ড থেকে যদি আমি বলি তাহলে হচ্ছে আমরা ভ্যালিড এবং ইনভ্যালিড দুই ধরনের রেসপন্সই পাই, ঠিক আছে? এবং এটা তোমরাও জানো, সবগুলো রিজন ভ্যালিড না, ঠিক আছে? জি এই স্যার, জন্য সেটাও অনেক ঠিক সময় স্যার। যেটা হয় যে আমরা অনেক সময় ডাউট করি, ঠিক আছে? আর ব্যাপারটা কি হয় যে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি, লাস্ট সেমিস্টারে আমি মানে জুনিয়র স্টুডেন্টদের, আমি কোর্সের নাম বলবো না, জুনিয়র স্টুডেন্টদের আমি হচ্ছে কোর্স নিচ্ছিলাম। তো আমি তাদেরকে বললাম যে তোমাদের ইএলএমএস এ অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিট করতে হবে, তো ওরা বললো যে এটা কিভাবে করব। আমি বললাম লাস্ট সেমিস্টারের মতো, বাট আমি তোমাদেরকে একটা মক টেস্ট। তো ওই দিন পরীক্ষা ছিল, পরীক্ষার আগে আমি ওদেরকে বললাম তোমরা র্যান্ডম 2-3টা ছবি তুলো তোমাদের খাতার, পিডিএফ বানাবা এবং সাবমিট করবা ইএলএমএস এ। আমি জাস্ট মক সাবমিশন টেস্ট নিচ্ছি, আর কিছুই না, র্যান্ডম একটা কিছু। আমি প্যানেল ওপেন করে দিয়েছি, উইদিন 2 to 3 মিনিটস মানে যতজন স্টুডেন্ট ছিল সবার সাবমিশন শেষ, উইদিন 2 to 3 মিনিটস সাবমিশন শেষ। আমি বললাম যে দেখো তোমাদের সময় যতক্ষণ তোমরা নিবে ততক্ষণই দিব। ওদের বললো যে স্যার হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আমি বললাম তাহলে তোমরা তো 2-3 মিনিটে করে ফেলেছো। তো ওদেরকে আমি 15 মিনিট সাবমিশন দিয়েছিলাম, সিটি দেওয়ার পর 15 মিনিট সময় সাবমিশনের জন্য, মানে মোর দেন 50% স্টুডেন্ট সাবমিশন করতে পারে না, ঠিক আছে? এবং 50% স্টুডেন্টেরই নানান সমস্যা। এখন এর মধ্যে কিছু ভ্যালিড কি কি রিজন থাকে তোমাদের, যে ইএলএমএস এ যখন একসাথে অনেকে সাবমিট করো স্লোয়ার হয়ে যায়, বাট এটা ক্লাস টেস্টে হয় না। আমি তোমাদেরকে বলি, কারণ আমি ব্যান্ডউইথও জানি আর আমাদের হচ্ছে সার্ভারের পারফরমেন্স কেমন এটাও জানি। যখন তোমাদের মিড টার্ম পরীক্ষা হয় বা ফাইনাল পরীক্ষা হয়, তখন কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক স্টুডেন্ট একসাথে হচ্ছে সাবমিশন করে, তখন একটা সমস্যা হয়, তখন ইএলএমএস হ্যাঁ অনেকটা স্যার, লোডিং হয়। ক্লাস টেস্টে হওয়ার চান্সেস নাই, একেবারে নাই, ঠিক আছে? একেবারেই নাই, মানে ক্লাস টেস্ট সবার আলাদা আলাদা সময় হয়, মানে একসাথে হওয়ার চান্সেস খুব কম থাকে, এই জন্য হয় না। তো ক্লাস টেস্টের সাবমিশনে তো তখন আমরা আর কি ডাউট করি যে মক টেস্ট পারফেক্টলি দিয়ে দিলাম, এখন কেন সাবমিশনে এত সমস্যা, এত জনের সমস্যা, 15 মিনিট হাফ অ্যান আওয়ার। আমি সাবমিশন নিয়ে নিয়েছি, এখন এখন পর্যন্ত আমার এরকম রেকর্ড নাই যে আমি লেট সাবমিশনে মার্কস কেটেছি। 1 ডে লেট সাবমিশন ছিল, ঠিক আছে? মিড টার্ম পরীক্ষা। কিরকম লেট সাবমিশন? সে ভুল ফাইল সাবমিট করেছে। দেখো এগুলো আমি তো ভ্যালিড রিজন হিসেবে নিয়েছি, সে কমপ্লিটলি ভুল ফাইল। আমি যখন একদিন পর
মানে খাতা চেক করতে গেলাম মিড টার্মে, তখন দেখলাম ভুল ফাইল। আমি তাকে স্টুডেন্টকে ফোন দিলাম যে তুমি তো ভুল ফাইল সাবমিট করেছো। সে কনফিডেন্টলি বলতেছে না আমি তো পারফেক্ট ফাইলই সাবমিট করেছি। সে চেক করেও বলতেছে না স্যার ফাইলের নাম তো ঠিক আছে। আমি বলি ফাইলটা ডাউনলোড করে চেক করো। চেক করে দেখলো সে অ্যাসাইনমেন্টের ফাইল সাবমিট করেছে, আর অ্যাসাইনমেন্টের ফাইলের নাম আর মিড টার্মের ফাইলের নাম সেম সেম দেওয়ার কারণে সে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ফাইলটা খুঁজে পায় নাই। তো ওগুলো নিয়ে নিয়েছি। বাট অনেকে যে বলে যে স্যার আমার ইএলএমএস এই সময় কাজ করতেছে না, নেট চলে গেছিল, হাফ অ্যান আওয়ার পর সাবমিট করে, তখন কিন্তু আমাদের কাছেও মনে হয় যে না অ্যাকচুয়ালি কতটুকু ভ্যালিড। আমরা ডাউট করি, আর আমাদের ডাউট হওয়াটাই স্বাভাবিক। তোমরা যেটা বলতেছো তোমাদের খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে যখন আমরা এরকম রেসপন্স পাই। উইদিন টাইম যদি করে ফেলতে পারো, কারণ 15 মিনিট সময় তো আমার মনে হয় না সমস্যা হওয়ার কথা। 20 মিনিট লাগলো, 25 মিনিট লাগলো, বাট অনেকে 1 আওয়ার পরে সাবমিট করে। লাস্ট সেমিস্টার ফাইনাল 1 আওয়ার 30 মিনিটস পরে সাবমিশন, এরকম। তা পরীক্ষার 1-1.5 ঘন্টার পর তুমি সাবমিট করতেছো। আমি এখন তো পুরোটাই ট্রাস্ট ইস্যুস চলে আসলো, ঠিক আছে। আর তোমার কোনো প্রুফ নাই তোমার কোনো সমস্যা, তুমি কোনো রেকর্ডিং দিতে পারতেছো না, তোমার কোনো প্রুফ নাই যে তোমার সমস্যা হচ্ছিল। এখন মুখের কথার উপর 1.5 ঘন্টা পর সাবমিশন নিয়ে পুরোটা ট্রাস্ট ইস্যুস চলে আসে। তখন এখন আমি কতটুকু ট্রাস্ট করতে পারি আর অন্য কিছু টিচার কতটুকু ট্রাস্ট করতে পারবে, এটা ডিফারেন্সিয়েট হবে, মানে সেম হবে না, কখন ডিফারেন্ট হবে, কখনোই সেম হবে না। তো এটা নিয়ে তোমাদের মন খারাপ করা চলবে না। তোমাদের এন্ড থেকে যদি তোমরা ঠিক থাকো, আমরা কিন্তু 5-10 মিনিট বেশি লেট হয়ে গেলেও ওইরকম কোনো সমস্যা মনে করি না। কারণ তোমাদের যে সমস্যা হয় এটা কিন্তু আমরা বুঝি, যে তোমাদের একসাথে সাবমিশন করতে গেলে অনেকেরই সমস্যা হয়, আর ভ্যালিড রিজন গুলো হচ্ছে থাকে সেটা আমরা জানি। বাট অনেক সময় এত লেট হয়ে যায় যে অনেক সময় তখন ডাউট চলে আসে যে 1 ঘন্টা পর কেন সাবমিশন। 1 ঘন্টায় তো যে পরীক্ষার কোয়েশ্চেন ছিল ওটা 2বার লিখে ফেলা যায়, মানে 1 ঘন্টা পর যদি দেখে দেখে লিখার চেষ্টা করি ওইটাই। তো যাই হোক, আশা করি এখন মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে। তখন আমরা গল্প করলাম, তোমাদের এন্ড থেকেও শুনলাম। তো তোমাদের এমন হয়েছে যে অনলাইন কোর্স করে উল্টো আরো রেজাল্ট খারাপ হয়ে গেছে, ভালো হয় নাই? কারণ অনলাইনে আমার কোর্সগুলোতে রেজাল্ট ভালো হয়েছে, বাকিদের জানি না। তোমাদের এমন কারো হয়েছে যে অনলাইন কোর্স নিলাম, আগে আমার রেজাল্ট ভালো ছিল এখন খারাপ, এরকম হয়েছে কারো? রেজাল্ট খারাপ হলে কিন্তু পড়াশোনার প্রতি মন মানে কনসেন্ট্রেশন কমে গেছে। স্যার আমার মনে হয় যে অনলাইন কোর্সগুলো একটু স্ট্রাকচার্ড করা উচিত। আমরা যখন ক্লাসে আর কি কোর্সগুলো করি তখন হচ্ছে স্ট্রাকচার থাকে ক্লাস অনুযায়ী। এখন সেম স্ট্রাকচার যদি অনলাইনে দেওয়া হয় তাহলে তো উই আর মিসিং আউট দ্য ইন্টারঅ্যাকশনস। তারপরে হচ্ছে ক্লাসে যে টিচারের একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে সেটা অনেকটা মানে ইয়ে করে। আপনি যেমন স্যার আপনার কোর্সটা বেশ ভালো লাগতেছে, আপনি স্ট্রাকচার্ড ভাবে পড়ান। তারপর ইমাম স্যারের কোর্সটাও বেশ ভালো লাগে, উনি খুব স্ট্রাকচার্ড ভাবে পড়াইতে পারে। কিন্তু অনেক ফ্যাকাল্টি আছে স্ট্রাকচারটা আই থিঙ্ক এটা করতে সমস্যা হচ্ছে। এটা আমি আসলে মানে মেল করছিলাম যখন অনলাইন ক্লাস নতুন শুরু হচ্ছিল। তো পরে শুনছিলাম যে বাইরের থেকে নাকি হচ্ছে টিচার এনে মানে মানে ট্রেনিং দেওয়া হবে, এটা সিআইটিএস থেকে শুনছিলাম। তো পরে হচ্ছে আমাদের ট্রেনিং হয়েছে, আমরা ট্রেনিং করেছি অনলাইনে কিভাবে ক্লাস নিতে হয়, অনলাইনে কিভাবে মানে সবকিছু ঠিকঠাক করা যায়। তো আমরা আমাদের এন্ড থেকে এটাই চেষ্টা করতেছি যে কন্টেন্ট গুলো ইজিয়ার করার, যেন তোমরা অল্প করে বুঝে যাইতে পারো। যেমন নর্মালি আমি যখন ইউএতে ক্লাস নিতাম পুরোটা ক্লাসই নেওয়া হয়ে যেত, যথেষ্ট সময় দিতাম, ঠিক আছে। এখন আমি চেষ্টা করি অল্প পড়ানোর, ঠিক আছে, যেন হচ্ছে তোমরা সময় বেশি পাও। অল্প কন্টেন্টও কমানো হয়ে গেছে অলরেডি, অনেক কোর্সেই কন্টেন্ট কমানো হয়ে গেছে। এবং আমি যে কোর্সগুলো নেই আমার কোর্সে তো আমি ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট দেখেছি। মানে আগে যখন কম্পিউটার আর্কিটেকচার আমি কোর্স নিতাম ইউআইতে, যখন ফিজিক্যাল ক্লাস হতো তখন যে পারফরমেন্স, আর থেকে এখনকার পারফরমেন্স তো অনেক বেশি ভালো, ঠিক আছে। আমি যেটা দেখেছি, তো আমার কোর্সে কখনো এমন হয় নাই। তো আমার একটা কোর্সে লাস্ট সেমিস্টার 17টা এ ছিল কম্পিউটার আর্কিটেকচারে। তো এটা ড্রাস্টিক ইমপ্রুভমেন্টই বলা যায়। তো এখন ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি তোমরা কিভাবে নিতেছো। অনেক সময় অনেক কোর্সে স্টুডেন্টদের মনও বসে না, ঠিক আছে। তো ওভারঅল মানে দুই দিক থেকেই দেখতে হবে। শুধু তোমাদের দিক থেকে যদি তোমরা চিন্তা করো দেখা যাবে তোমরা মনে করবে তোমরা সাফার করতেছো, ঠিক আছে। এরকম চিন্তা না করে দুই দিক থেকে চিন্তা করলে দেখবা যে অনেকটা ইজিয়ার হয়ে যাবে। তো আচ্ছা, ব্যাক টু স্টাডিজ। এখন অনেক কথা বলা হয়ে গেছে, স্টাডিতে ব্যাক করতেছি। আজকে আমাদের লাস্ট ম্যাথ হচ্ছে এটা। এই সূত্রটা আমরা দেখবই না, দেখারই দরকার নাই যেহেতু ভয়ঙ্কর সূত্র। আমরা জাস্ট ম্যাথ বুঝে এই যে একটা কোয়েশ্চেন আছে এটার সলিউশনটা বুঝে নিব, বুঝলে আজকের মতো আমাদের পড়া শেষ হয়ে যাবে। তো ওইটা বোঝার জন্য আমাদের এইখানে অনেক কিছু বুঝতে হবে, ঠিক আছে। এখন আচ্ছা, আমার কথা শুনতেছি তো? জি স্যার। জি স্যার। ওকে, জি তাহলে স্যার। আমি একটু আগে তোমাদেরকে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম যে একটা জব আছে,
ওইটার একটা সি কোড আছে, ওইটার একটা মিক্স কোড আছে, ওখানে 5টা ইনস্ট্রাকশন আছে, আর প্রতিটা ইনস্ট্রাকশন 2টা করে সাইকেল নেয়। বাট এই যে সিপিআই আছে, ঠিক আছে, এই যে সিপিআইটা আছে, এটা সব সময় মানে এই যে 2 হবে এরকম কিছু না। কারণ কি, আমি তো তোমাদের এরকম বলেছিলাম যে প্রতিটা ইনস্ট্রাকশন 2টা করে সাইকেল নিচ্ছে, বাট এটা সব সময় ট্রু না। ঠিক আছে, প্রতিটা ইনস্ট্রাকশন 2টা করে সাইকেল নেয় এমন না, কারণ অ্যাড ইনস্ট্রাকশন, সাব ইনস্ট্রাকশন, বিকিউ, ডিফারেন্ট ইনস্ট্রাকশন ডিফারেন্ট সময় নিতে পারে। মানে ধরো এমন হতে পারে অ্যাড নিজে এক্সিকিউট হতে 3টা সাইকেল নিচ্ছে, সাব 2টা নিচ্ছে, আবার বিকিউ একটা নিচ্ছে। স্যার র্যান্ডম আর কি। র্যান্ডম মানে ফিক্স না, র্যান্ডম। তো ওইরকম হলে কি হবে সেটার জন্য এই ম্যাথ, মানে এতক্ষণ আমরা করতেছিলাম সবগুলো ইনস্ট্রাকশন ফিক্সড পরিমাণ সাইকেল নিচ্ছিল, এখন র্যান্ডম হলে কি পরিমাণ লাগবে সেটার জন্য এই ম্যাথটা। এখন র্যান্ডমটা ব্যাপারটা কি সেটাকে বুঝি। ধরো আমাদের একটা অ্যাড ইনস্ট্রাকশন আছে, আমার কম্পিউটারে অ্যাড ইনস্ট্রাকশন এক্সিকিউট হইতে 3টা সাইকেল লাগে, সাব ইনস্ট্রাকশনের জন্য 2টা সাইকেল লাগে, বিইকিউ এর জন্য 4টা সাইকেল লাগে। ঠিক আছে, এখন ধরো আমার প্রবলেম এটাই আছে যেখানে 2টা অ্যাড আছে কয়টা দেখো, একটা, দুইটা অ্যাড, সাব একটা, দুইটা সাব, একটা বিইকিউ, ব্রাঞ্চ অন ইকুয়াল ইনস্ট্রাকশন। এখন আমাদের যদি এরকম বলা থাকে যে অ্যাড নেয় 3টা, সাব নেয় 2টা সাইকেল, বিইকিউ নেয় 4টা সাইকেল, তাহলে 2টা অ্যাড টোটাল কয়টা সাইকেল নিবে? 6টা না, যেহেতু 3টা করে নিচ্ছে 6টা। তারপর 2টা সাব ইনস্ট্রাকশন কয়টা সাইকেল নিবে? 2টা সাব ইনস্ট্রাকশন যদি একটা 2টা করে নেয়, 2 × 2 4টা। তারপর একটা ব্রাঞ্চ অন ইকুয়াল ইনস্ট্রাকশন আছে, আর একটা নেয় 4টা করে, তাহলে এই একটা নিবে কি 1 × 4। তাহলে এইখানে আমি কি লিখতেছি, নাম্বার অফ অ্যাড ইনস্ট্রাকশন, নাম্বার অফ সাব ইনস্ট্রাকশন, নাম্বার অফ বিকিউ ইনস্ট্রাকশন ইনটু ওই ইনস্ট্রাকশন নিজে এক্সিকিউট হতে কয়টা সাইকেল নেয়। ঠিক আছে, তাহলে ক্লক সাইকেল টোটাল কয়টা লাগতেছে? 6 + 4 + 4 14 সাইকেলস, রাইট? এটা বুঝতে পারলাম, 14টা সাইকেল লাগলো। তাহলে এখন এখান থেকে আমার সিপিআই বের করতে হবে, যেটাকে আমরা বলবো এভারেজ সিপিআই, এভারেজ সাইকেল পার ইনস্ট্রাকশন। এটা তো টোটাল নাম্বার অফ সাইকেল পার ইনস্ট্রাকশন হইলো 14, তাহলে এভারেজ সাইকেল পার ইনস্ট্রাকশন কিভাবে বের করব? সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস ডিভাইড নাম্বার অফ ইনস্ট্রাকশন ইন দ্যাট প্রোগ্রাম। এখন এখানে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন কয়টা আছে বলো তো? এখানে কয়টা ইনস্ট্রাকশন টোটাল? 5টা। এই যে এই 5টা আবার কিভাবে পাই? এই 2 + 2 + 1 এইভাবে 5 পাই না? যে অ্যাড আছে 2টা, সাব আছে 2টা, বিকিউ আছে একটা, এই টোটাল 5টা। মানে আমরা বলতে পারি 14/5 ইজ দ্য এভারেজ সিপিআই। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন এই যে ভ্যালুটা দেয়া আছে 3টা সাইকেল, ধরো এটা আমার কম্পিউটারের জন্য দেয়া আছে, আর তোমার কম্পিউটারের জন্য তো এইরকমই হবে, এটার কোনো গ্যারান্টি নেই। ধরো তোমাদের অন্য কারো কম্পিউটারে অ্যাডে লাগে 2টা করে সাইকেল, 2টা করে সাইকেল, সাবে লাগে হচ্ছে 3টা করে সাইকেল, আর আচ্ছা হ্যাঁ, এটাতে লাগে হচ্ছে ধরো একটা সাইকেল। ঠিক আছে, এখন আমাকে বলো তো, এটা তো আমার কম্পিউটারের জন্য ছিল এভারেজ সিপিআই 14/5 ফর মাই কম্পিউটার। এখন তোমার কম্পিউটারের জন্য এভারেজ সিপিআই কি আসবে যদি এটা 2 3 1 হয় বলো তো? 11/4 বা 5। আচ্ছা, একজন বললো 11/5, এই 11/5 যে বললো ও তো বুঝে গেছে, বাকিদের কি অবস্থা? স্যার 11/5 হবে। 11/5 কিভাবে হবে? এখন দেখো, আমি যদি এই পুরোটা মানে কপি পেস্ট করে দেই জাস্ট, এখন দেখো আমি নিচে ক্যালকুলেটটা করব। এখন তোমাদের কম্পিউটারের জন্য অ্যাড প্রতিটা কয়টা সাইকেল নেয়? 2টা, তাই না? অ্যাড আছে 2টা, নেয় 2টা করে সাইকেল। সাব আছে 2টা, নেয় 3টা করে সাইকেল। অ্যাড বিকিউ আছে একটা, নেয় একটা করে সাইকেল। তাহলে অ্যাডে লাগতেছে আমার 2 × 2 4টা সাইকেল, সাবে লাগতেছে 6টা সাইকেল, বিকিউতে লাগতেছে একটা সাইকেল। তাহলে ক্লক সাইকেল টোটাল পরেরটার জন্য কয়টা লাগতেছে একটু বলো তো? 11টা না? জি স্যার 11টা লাগছে। 4 6 1 11টা সাইকেল লাগতেছে। 11টা সাইকেল যদি লাগে তাহলে এভারেজ সিপিআইটা ওইটা কি হবে? 11/5 হবে না?
এটা কি বোঝা গেল? আচ্ছা, এখন আমরা এই ম্যাথটায় চলে আসি। ঠিক আছে, একটা টেবিল দেয়া আছে, টেবিলে অ্যাকচুয়ালি কি ছিল সেটা আমি আগে লিখে দিই, পরে আমি এডিট করে আবার ওটা করে দিব না। এখন বলতেছে যে একটা সিপিআই এক্সাম্পল দেয়া আছে, ইনস্ট্রাকশন ইন ক্লাসেস, মানে ইনস্ট্রাকশনের ক্লাস দেয়া আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। অ্যাকচুয়ালি ক্লাস এ বি সি বলতে তিনটা ডিফারেন্ট ইনস্ট্রাকশন বোঝানো হচ্ছে। তো আমরা এ বি সি বাদ দিয়ে আমরা লিখে দিলাম অ্যাড সাব বিকিউ, যেটা আমরা ইউজ করেছি। এখন এইখানে বলতেছে যে সাইকেল পার ইনস্ট্রাকশন ফর ক্লাস, সাইকেল পার ইনস্ট্রাকশন ফর ক্লাস। ফর ক্লাস মানে কি? ফর ইনস্ট্রাকশন এর মানে অ্যাড ইনস্ট্রাকশন নিজে এক্সিকিউট হতে একটা করে সাইকেল নেয়, সাব ইনস্ট্রাকশন দুইটা করে সাইকেল নেয়, ব্রাঞ্চ অন ইকুয়াল তিনটা করে সাইকেল নেয়। আমি এখানে কি বলেছিলাম, তোমার কম্পিউটার আমার কম্পিউটার ডিফারেন্ট ডিফারেন্ট সাইকেলস নেয়, তাই না? এখন ও বলতেছে ডিফারেন্ট নেয় না, দুইটা কম্পিউটারই হচ্ছে সেম অ্যামাউন্ট অফ সাইকেলস নেয়। ঠিক আছে, সেম অ্যামাউন্ট অফ সাইকেলস নেয়। আমরা এখন ডিফারেন্ট কম্পিউটারের জন্য আলোচনা করতেছি না, একটাই কম্পিউটারের দুই ধরনের কোডের কথা বলতেছি। ধরো আমার কম্পিউটারে আমি দুই ধরনের কোড করলাম, ডিফারেন্ট ডিফারেন্ট কোড। ঠিক আছে, ধরো আমি একটা প্রোগ্রামের সলিউশন একটা করলাম হচ্ছে লুপ দিয়ে, আর একটা করলাম হচ্ছে ইফ এলস দিয়ে, মানে দুইটা ডিফারেন্ট হলো। এখন আমার যদি একটা সলিউশন দুই ভাবে করা যায়, তাহলে আমার ওই সলিউশনের ব্যাক এন্ডে যে মিপস কোড থাকবে সেখানে নাম্বার অফ ইনস্ট্রাকশন ডিফারেন্ট হবে না? একটু রেসপন্স করো। স্যার বলবেন একটু। ধরো আমি একটা সেম একটা প্রবলেম দুই ভাবে সলিউশন করলাম, একটা 10 লাইনে সলিউশন করলাম, একটা 5 লাইনে সলিউশন করলাম। এখন 10 লাইন আর 5 লাইনে যে দুইটা ডিফারেন্ট সলিউশন করলাম সেম একটা প্রোগ্রামের জন্য, ওই ডিফারেন্ট সলিউশনের জন্য আমার মিপস কোড কি ডিফারেন্ট হবে না দুইটার জন্য? জি স্যার, ডিফারেন্ট হবে স্যার। এমন হতে পারে না যে আমি যে মানে প্রথম যে সিকোয়েন্সে কোডটা করলাম ওই সিকোয়েন্সে করতে গিয়ে দেখলাম আমার অ্যাড লাগলো দুইটা, সাব একটা, বিকিউ লাগলো দুইটা। আবার আরেকটা কোড যে সিকোয়েন্স আছে সেখানে দেখলাম অ্যাড লাগলো 4টা, সাব একটা, বিকিউ একটা। এরকম হতে পারে না? জি স্যার, পারে স্যার। বাট আমার কম্পিউটারে যদি আমি দুই ভাবে কোড করি, আমার কম্পিউটারের জন্য অ্যাড এক্সিকিউট হতে তো একই রকম সময় নিবে দুইটা সিকোয়েন্সেই, তাই না? তো ধরো দুইটা সিকোয়েন্সের জন্যই অ্যাড নিজে এক্সিকিউট হতে একটা সাইকেল নেয়, সাব দুইটা নেয়, আর বিকিউ তিনটা সাইকেল নেয়। ঠিক আছে, এখন আমি দুইটা সিকোয়েন্সের জন্য অ্যাভারেজ সিপিআই বের করব, এটা হচ্ছে আমার টাস্ক। দুইটা সিকোয়েন্সের জন্যই অ্যাভারেজ সিপিআই বের করব। এখন এই যে ইনস্ট্রাকশন কাউন্ট, মানে অ্যাড আছে দুইটা, ইনস্ট্রাকশন কাউন্ট সাবের জন্য একটা, বিকিউ দুইটা। এখন ইনস্ট্রাকশন কাউন্ট ইন সিকোয়েন্স 1, এখন সিকোয়েন্স 1 এর জন্য এভারেজ সিপিআই বের করব কিভাবে দেখো। প্রথমে বের করব সিকোয়েন্স 1 এ টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট কয়টা, টোটাল কয়টা, অ্যাড দুইটা, সাব একটা, বিকিউ দুইটা, টোটাল 5টা ইনস্ট্রাকশন আছে না? তাহলে সিকোয়েন্স 1 এর জন্য আইসি কি 5 না? জি স্যার, 5। আচ্ছা, সিকোয়েন্স 2 এর জন্য আইসি কত হবে বলো তো? 6 স্যার। 4 যোগ 1 যোগ 1 6। আচ্ছা, বের করে ফেললাম। এখন আমরা বের করব সিকোয়েন্স 1 এর জন্য ক্লক সাইকেলস কয়টা লাগলো। ক্লক সাইকেলস কয়টা লাগে? জয়টা আছে তার সাথে গুণ করব কি নিজে এক্সিকিউট হতে যতগুলো লাগে। তাহলে আমি কি 2 into 1, তাই না? 2 into 1 plus 1 into 2 plus 2 into 3। এই যে দেখো 2 into 1 plus 1 into 2 plus 2 into 3, এটা আসলো। জি স্যার। টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস 10। এভারেজ সিপিআই কি 10 ডিভাইড এই আইসি না, নাম্বার অফ ইনস্ট্রাকশন কাউন্ট 5। জি স্যার। তাহলে সিকোয়েন্স 1 এর জন্য এভারেজ সিপিআই 2, এটা বের করতে পারবো। জি স্যার, পারেন। তাহলে সিকোয়েন্স 2 এর জন্য কি হবে বলো তো? 4 into 1 স্যার 4 times 1 plus 1 times 2 plus 1 times 3 4 into 1 plus 1 into 2 plus 1 into 3, 9 ডিভাইড হচ্ছে, এখানে টোটাল ইনস্ট্রাকশন আছে 6টা, তাহলে 6 1.5। এখন আমি তোমাদেরকে এই টেবিলটা কপি করতেছি, ধরো। এখন আমি এখানে ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, তোমরা এই ম্যাথের সলিউশনটা সবাই খাতায় করে জানাবা তোমাদের হয়ে গেছে কিনা। দেখো আমরা কিন্তু একটা বিশাল সূত্র ছিল যেটা আমরা পুরোপুরি মানে স্কিপ করে গেছি।
আচ্ছা, এটাই থাকুক। ওই সূত্রটা কি স্যার এই টেবিল দিয়ে করতেছি? হ্যাঁ, তো সূত্র আমার আর দেখার দরকার নাই, সূত্র না বুঝলেও চলবে, সূত্র কোথাও লিখতেও হবে না, ঠিক আছে? এখন তোমরা এই ম্যাথের সলিউশন বের করে এভারেজ সিপিআই দুইটা আমাকে জানাও, যে সিকোয়েন্স 1 এর সিপিআই কি, সিকোয়েন্স 2 এর সিপিআই কি, ঠিক আছে? এটা করে জানাও তো এটা কি হবে। আর প্রথমটা হচ্ছে স্যার 4/3 আর পরেরটা হচ্ছে স্যার 5/3। ঠিক আছে। আচ্ছা, তোমরা এই ম্যাথের সলিউশনটা করো, আমি স্ক্রিনশটটা জাস্ট একটু ওইটাতে দিয়ে দেই, ওয়ার্ড ফাইলটা। এই ম্যাথের সলিউশনটা করো, আমি হচ্ছে ইনভাইটেশন পাঠাতে হবে স্টুডেন্টকে। তো এই ক্লাসে যারা এখনো ইনভাইটেশন পায় নাই আমাকে প্লিজ করো। জি স্যার, ফার্স্টেরটা 1.3, সেকেন্ডটা 1.6। ঠিক আছে, ঠিক আছে। স্যার আমরা অ্যানসারটা তো ফ্র্যাকশন বা ডেসিমেল এনি ফর্মে রাখতে পারি, রাইট? ফ্র্যাকশনে নিব না, ফ্র্যাকশনে না নিয়ে ইয়াতে রেখে দিব। ক্যালকুলেশন করার তো কোনো দরকার নেই, তাই না? ক্যালকুলেশনে কোনো মার্কস নেই। জি স্যার। ক্যালকুলেশনে যদি আমাদের এই সিপিআই কোথাও কাজে লাগাইতে হয় তখন ক্যালকুলেশন করব, এমনিতে নরমালি ওইভাবে ডিভাইড আকারে রেখে দিব, তাহলে ওকে হবে। স্যার। কম্পিউটার আর্কিটেকচার সেকশন বিতে কারা কারা ইনভাইটেশন এখনো পাই নাই আমাকে ইমেল করে দিও। আমি আচ্ছা, তাসনিম রেজা ইমেল দিয়েছো, তোমাকে কি ইনভাইটেশন পাঠাতে হবে? স্যার ইনভাইটেশন করছেন, বাট আমি যখন এলএমএস এ মানে করতেছি, জয়েন করতেছি, কিন্তু আজ টু জয়েন লেখা দিচ্ছিল, ডিরেক্ট তো জয়েন করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি করতে পারি? দাঁড়াও আমি আবার ইনভাইট করে দেখি, তোমাকে কি ইনভাইট দেই নাই এরকম? স্যার আপনি ইনভাইট করছেন, মেল আসছে, বাট আজ আবার টু দিচ্ছি, জয়েন দাঁড়াও। লেখা দিচ্ছে বারবার। অল ইভেন্ট দিয়ে দিলাম, দেখি কি হয়। আচ্ছা দেখো আবার ইনভাইটেশন গেছে, অ্যাকসেপ্ট করে ফেলো, নেক্সট ক্লাসেও না হলে আমাকে জানাও। জি স্যার, ঠিক আছে। ওকে ওকে। স্যার আমার ক্ষেত্রেও সেম প্রবলেম দেখাচ্ছে। মেহবুবা সুলতানা, তোমাকে না দিয়েছিলাম ইনভাইটেশন? স্যার স্যার আমার ক্ষেত্রেও সেম প্রবলেমই দেখাচ্ছে। তোমাকে আবার দিচ্ছি, আবার দিচ্ছি। দেখো ওই সমস্যাটা ওদের আবার দিচ্ছি। আচ্ছা, এই ম্যাথের সলিউশন কি সবার হইলো? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এটা সলিউশন পারবো আমার এটাই মনে হয়। তো আমি আপাতত ক্লাস রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।